হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটি ফিলোসফি দাস কাদাম এমসিকিউ লাস্ট ক্লাস 54 এটাই আমি এনেছি। আর এটাই লাস্ট ক্লাস, এসএলএসটির ক্ষেত্রে এটাই লাস্ট ক্লাস। এছাড়া আর কিন্তু তোমরা এখন কিন্তু আর কোনো ক্লাস পাবে না, কারণ সামনে পরীক্ষা এসে গেছে। এসএলএসটির ক্ষেত্রের কথাই আমি বলছি। দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই যে হচ্ছে তোমরা এতদিন যাবৎ ইয়োর ফিলোসফির সাথে ছিলে এবং ইয়োর ফিলোসফিতে অনেক ফ্রি ক্লাস পেয়েছো। এবং আমি আশা রাখি যারা একদম ডে ওয়ান থেকে ছিলে তারা ভীষণ ভালো উপকৃত হয়েছো। আর যারা হয়তো একটু পরে এসেছো এবং আগের যে সকল ভিডিওগুলো দিয়েছি সেই সমস্তগুলো তোমরা দেখে নিয়েছো, এবং যা যা কিছু আমি বলেছি যে হ্যাঁ এইটা পড়ে নাও, অমুকটা দেখে নাও, এরকম জাতীয় যে কথাগুলো বলেছি সেইগুলো তোমরা যারা দেখে নিয়েছো অথবা পড়ে নিয়েছো, আমি আশা রাখি যে পরীক্ষার সময় আর তেমন কোনো অসুবিধে হবে না। আশা রাখি হবে না, কারণ এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন হয় না। আজকে যতটা এনেছি এর বাইরে আশা রাখছি যে আর কোনো প্রশ্ন হবে না। তো ব্যাপারটা এটাই যে ইওর ফিলোসফি একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটাই তোমার একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর প্রেজেন্টার হলাম আমি। এসএলএসটি ফিলোসফি সংক্রান্ত এটা তো ক্লাস চলছিল। তো এরপরে আর অন্য কোনো বিষয়ের ক্লাস, ফ্রি ক্লাস আসবে কিনা সে বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো। টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্কটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো তাহলে চলো আমরা শুরু করি আজকের বিষয়, তাই না? তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রশ্নের যে বিষয়বস্তু সেই বিষয়ে আমি বলে রাখি, এটা কিন্তু ফুল টেস্ট যেটা রয়েছে সেটাই রয়েছে, অর্থাৎ 60টা টোটাল প্রশ্ন আমি এখানে দেখানোর চেষ্টা করছি। গতদিনকেও তোমরা 60টা প্রশ্ন পেয়েছো, আজকেও তোমরা 60টা প্রশ্ন পাচ্ছ। প্রথমে ভেবেছিলাম যে 20টা করে প্রশ্ন দেবো প্রতিদিন, কিন্তু তারপর অনেকের দাবি থাকলো যে না দাদা আর একটু বেশি করে দাও। আমি ভাবলাম ঠিক আছে, চলো দিয়েই দিই, অসুবিধে কিছু নেই। তো তোমরা এখন এবারে দুটো টেস্ট পেলে, সেটা হচ্ছে 60টা করেই প্রশ্ন, এবং প্রশ্নের মানগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রশ্নের মানটা কতটা পরিমাণে ভালো। আর তোমরা তোমাদের এই যে টেস্টের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু কেবলমাত্র যে এসএলএসটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আপকামিং এ স্টেট রয়েছে, বিপিএসসি রয়েছে, ডাব্লিউবি সেট রয়েছে, আর তোমার নিট পরীক্ষা রয়েছে, গেট পরীক্ষা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যারা এই পুরো সিরিজটা দেখছো, আমি মনে করি তারা ভীষণভাবে উপকৃত হবে। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কারণ এর পরে বোধহয় আর বলবো না, আর এর পরে বোধহয় তোমাদের সাথে আমার ঠিক সেইভাবে আহ, কথা বোধহয় আর হবে না। আচ্ছা, তো সাংখ্য দর্শন কি রকম দর্শন? তোমরা জানো সাংখ্য দর্শন সৎকার্যবাদী দর্শন এবং সাংখ্য দর্শন পরিণামবাদীও দর্শন। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হওয়া উচিত? উত্তর তাহলে এক্ষেত্রে উভয় হওয়া উচিত, তাই না? তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হওয়া উচিত? উভয় হওয়া উচিত। আচ্ছা, এবার এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা একটু দেখো। দেখো, ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকা গ্রন্থের নবম কারিকায়, ঠিক আছে, নবম যে কারিকা সেই নবম কারিকায় সৎ কার্যবাদের লক্ষণ দিয়েছেন। তাহলে সেই সৎ কার্যবাদ কি না? অসৎ করণাৎ উপাদান গ্রহণাৎ সর্বসম্ভব ভাবাৎ সক্তস্য সক্ষ করণাৎ কারণ ভাবাচ্ছ সৎ কার্য। তোমার পরীক্ষায় কি রকম প্রশ্ন আসতে পারে বলো তো? তোমার পরীক্ষায় হয়তো পরীক্ষায় আসলো যে হচ্ছে আহ কটা, ঠিক আছে, কয়টা হচ্ছে সৎ কার্যবাদের আহ বৈশিষ্ট্য? তাহলে কিন্তু এটা পাঁচটা। এরকম প্রতিটা কিন্তু পাঁচটা পাঁচটা করে বিভাগ করা হয়েছে। সে সৎকার্যবাদ হোক, প্রকৃতির কথা বলা হোক, পুরুষের বিষয় বোঝানো হোক না কেন, পাঁচটা পাঁচটা করে কিন্তু তাদের বিভাগ দেখানো হয়েছে। ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকাতে এটা দেখাচ্ছেন। আর কিরকম প্রশ্ন আসতে পারে? এই যে যেমন ধরো নবম কারিকায় বলা হয়েছে, ঠিক আছে, ঠিক তেমনি কোনটা কোন কোন কারিকাতে বলা হয়েছে, এটা তেমন এটা থাকতে পারে। আচ্ছা, আর একটা থাকতে পারে যেটা আমি বলেছিলাম যে হয়তো এই যে অসৎ করোনা উপাদান গ্রহণাৎ সর্বসম্ভব ভাবাদ, তারপরে হয়তো অন্য কিছু একটা দিয়ে দিলাম, অন্য কোনো একটা পার্ট। তোমাকে বুঝতে হবে যে হচ্ছে যেটা দিল সেটা কেন দিল। হয়তো পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়েছে কোনটা নয়, তার মানে যেটা মিলছে না সেটা কিন্তু হবে। তাহলে এক্ষেত্রে এই যে সূত্র বা হচ্ছে কারিকা, সেই কারিকা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে পরীক্ষার প্রশ্নের ধরন কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম।
এখানে যে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে এই ব্যাখ্যাটা পরীক্ষার সময় নাও আসতে পারে। মানে কি বলতো, এরকম প্রশ্ন হয় না মূলত। তো অসৎ করণাৎ সেটা কি? কার্য যদি কারণের মধ্যে অসৎ হয় তাহলে শত চেষ্টাতেও কার্য থেকে কারণ উৎপন্ন হবে না। সরি, কারণ মানে কারণ থেকে কার্য উৎপন্ন হবে না। যেমন বালি, বালিকে তুমি হাজারবার পেশাও, তা দিয়ে কি তেল উৎপন্ন হয়? হবে না। নেক্সট দেখো, উপাদান গ্রহণাৎ মানে কারণ ও কার্যের মধ্যে একটা বিশেষ সম্বন্ধ আছে, এই জন্য সঠিক কারণ থেকে সঠিক কার্য উৎপন্ন হয়। সর্বসম্ভব অভাবাৎ যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হয় না। তাই যদি তাই হতো তাহলে তন্তু থেকে দুগ্ধ উৎপন্ন হতো। হয় নাকি? তন্তু দিয়ে দুগ্ধ উৎপন্ন হয়? হয় না তো। নেক্সট হচ্ছে শক্তস্য সক্ষ কারণাৎ মানে কারণের মধ্যে এক প্রকার শক্তি থাকে, যেমন ধরো বীজ, বীজের মধ্যে অঙ্কুরের জনন শক্তি থাকে। তারপরে হচ্ছে কারণ ভাবাৎ মানে কারণ স্বরূপত কার্য বা কার্য স্বরূপত কারণ স্বরূপ। এটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা আহ, মানে এমন অনেকেই আছে যাদের এইগুলো না পুরো ঠোঁটস্থ আছে, তাদের পক্ষে খুবই ভালো। আর যাদের নেই, আমার মনে হয় একবারটি হলেও একটু দেখে নাও, বা আমি এই আজকে বলে দিচ্ছি, এর দ্বারা হয়ে যাবে কিন্তু দেখবে। আর আচ্ছা বলে রাখি যে আমি প্রথম 10টা প্রশ্ন কিন্তু সাংখ্য থেকে আছে, তারপর কিছু প্রশ্ন জৈন থেকে আছে, কিছু প্রশ্ন মিসলেনিয়াস, কিছু প্রশ্ন আছে, একটা দুটো হয়তো তোমাদের এথিক্স থেকে আছে। ঠিক আছে, তো এইরকম প্রশ্ন কিন্তু আছে। মানে আজকের পার্টের একটু প্রসঙ্গে বলছি আর কি। তো আহ, মূলে মূলাভাবাত, এটাকে বড় করি, মূলে মূলাভাবাত, মূলে মূলাভাবাত অমূলম মূলম, এই প্রসঙ্গে সাংখ্য দর্শনে এরূপ উক্তি করা হয়েছে। মানে কোন প্রসঙ্গে করা হয়েছে? তো মূলে মূলাভাবাত অমূলম মূলম, এইটা কিন্তু প্রকৃতি প্রসঙ্গে করা হচ্ছে। এবার এই প্রকৃতি হচ্ছে মূল, তাই জন্য এমনটা বলা হচ্ছে। ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকার পঞ্চদশ কারিকাতে, হুম, কত নম্বর না পঞ্চদশ কারিকাতে বলেছেন, কি বলেছেন না, ভেদানাং পরিমাণ সমন্নাথ শক্তিত প্রভৃতেস্য কারণ কার্য বিভাগাদ অবিভাগাদ বহিঃস্বরূপস্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রকৃতির বৈশিষ্ট্য কি? প্রকৃতির বৈশিষ্ট্য এই সবগুলো কি কি? ত্রিগুণাত্মক, অচেতন, অবিবেকী, প্রসবধর্মী। রিপিট করছি, ত্রিগুণাত্মক, অচেতন, অবিবেকী, প্রসবধর্মী। অচেতন কথাটা কিন্তু প্রকৃতির সাথেই যায়। আর ভোক্তা কথাটা কিন্তু কার সাথে যায়? পুরুষের সাথে যায়। তাহলে ত্রিগুণাত্মক, অচেতন, অবিবেকী আর প্রসবধর্মী, তাহলে উত্তর তাহলে কি? উত্তর হবে সবগুলি। তোমার মনে হবে এই বাবা, এই তো মানে এতগুলো অপশন নিয়ে এসছে কেন? আসলে বোঝানোর জন্য এনেছি। আচ্ছা, এবার দেখো, ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকা গ্রন্থের উম, এটা হচ্ছে তোমার 17 নম্বর কারিকায় পুরুষ বা আত্মা প্রসঙ্গে 5টা হেতুর কথা বলেছেন। কি সেটা না হচ্ছে সংঘাত পরার্থত্বাৎ, ত্রিগুণাদি বিপর্যয় অধিষ্ঠানাৎ, পুরুষ অস্থি ভক্তিভাবাৎ, কৈবল্যর্থং প্রবৃত্তিশ্চ। এই যেটা হব যেটা রয়েছে না, এটা আসলে লুপ্ত অ, এটা আসলে লুপ্ত অ। যখন সংস্কৃতের ক্ষেত্রে এটা এইভাবে লেখা হয়, এর মাথার ওপর কোনো মাত্রা পড়ে না, এটা লুপ্ত অ বলা হয়। মানে আহ, অ যেটা লিখি না, এই অটাকে যদি আমি ভাঙি, মানে ঠিক 1/2, আবার মানে হাফ যদি করি, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা দাঁড়ায়, একটা হাফ হচ্ছে এইটা, আর একটা হাফ হচ্ছে এইটা। এটা যখন সংস্কৃত পড়েছিলাম সেই সময় এটা আমাদের শিখতে হয়েছিল আর কি। তো এটা হলো লুপ্ত অ, বুঝলে তো। আচ্ছা, নেক্সট দেখো, বহু পুরুষবাদের বহু পুরুষবাদকে কোন আহ, দর্শন সম্প্রদায় স্বীকার করেছে? দেখো, বহুপুরুষবাদকে কিন্তু ন্যায় বৈশেষিকরা স্বীকার করছে, কারণ ন্যায় বৈশেষিক মতে আত্মা দুই প্রকার, এক হচ্ছে জীবাত্মা আর এক হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মা বলতে গেলে কিন্তু আমরাই। ঠিক আছে, মীমাংসা দর্শনে কিন্তু তাই, যোগ দর্শনে কিন্তু তাই। আবার এই আহ, বহুপুরুষবাদকে কিন্তু সাংখ্যরাও স্বীকার করছেন। এবার দেখো, ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকা গ্রন্থের অষ্টাদশ কারিকাতে, ঠিক আছে, মানে 18 নম্বর, তো অষ্টাদশ কারিকাতে বলেছেন, জনন মরণ করণানাং প্রতিনিয়মাদ অযুগপৎ প্রবৃত্তেশ্ব পুরুষ বহুত্বং সিদ্ধং ত্রৈগুণ্য বিপর্যয় চৈব। এবার এই প্রসঙ্গে দেখো, এই পার্টটা না খুব গুরুত্বপূর্ণ।
এটা একটা বই থেকে নেওয়া হয়েছে বটে, কিন্তু এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটু ভালো করে দেখে নাও যে পুরুষ এবং প্রকৃতির ফলে প্রথম যেটি আসছে সেটা হলো মহৎ এবং বুদ্ধি। দ্বিতীয় প্রকার হচ্ছে অহংকার। যদি পরীক্ষায় আসে তৃতীয় প্রকার কি, তাহলে তৃতীয় প্রকার হচ্ছে মন। এবং তারপরে আসছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত। এইভাবে আসে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পার্টটা তোমাদের বইতে যেমনটা আছে সেইভাবে পড়ে নাও। আচ্ছা, এইটাকে আমি বারবার করে আসবো আর হচ্ছে দেখাবো, হ্যাঁ, একটু বোঝানোর জন্য। দেখো, সাংখ্য দর্শনে অন্তঃকরণ কোনটা? বুদ্ধি, অহংকার, মন, উপরিউক্ত সবগুলো। ঠিক আছে? অন্তঃকরণ হচ্ছে বুদ্ধি, অহংকার আর মন। সাংখ্য দর্শনে প্রকৃতি বিকৃতির সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে দেখো, গ নম্বর, অর্থাৎ 7টি। কি কি? মহৎ, বুদ্ধি, অহংকার, রূপ, রস, স্পর্শ, শব্দ আর গন্ধ। তারপরের প্রশ্ন দেখো, সাংখ্যমতে কেবল বিকৃতির সংখ্যা কতগুলো? উত্তর হচ্ছে তোমার আহ, গ নম্বর, অর্থাৎ 16টা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন আর পঞ্চমহাভূত। এইটা হচ্ছে তোমার, এই যে আমি বলছি না, এই পার্টটা যদি তুমি দেখে নাও তাহলে কিন্তু তোমার হয়ে যায়। এই পার্টটাকে একটু মুখস্থ রাখলেই কিন্তু সমস্ত পড়াগুলো হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কে কে প্রকৃতিও নয়, বিকৃতিও নয়? উত্তর কিন্তু হচ্ছে পুরুষ। আর এই পুরুষকে ওই বিজ্ঞান লেখার সময় আমরা একটা উঙাই গয় লিখি না, তো এই পুরুষকে কিন্তু গ নামে বলা হয়, গ। তো পুরুষের এই নাম হচ্ছে গ। সাংখ্য দর্শন কোন প্রকার মুক্তি স্বীকার করেন? দেখো, ওনারা কিন্তু জীবন মুক্তি, বিদেহ মুক্তি উভয়কে স্বীকার করেন। কেবলমাত্র বিদেহ মুক্তিকে স্বীকার করছেন রামানুজ আর চার্বাক, এটা মাথায় রাখবে। আর বাদবাকি সকলে কিন্তু উভয় প্রকার মুক্তিকেই স্বীকার করে। মানে আমাদের পাঠ্য সিলেবাস অনুযায়ী বলছি, বাদবাকি অন্য অনেকেই আছে, আমি তাদেরকে একদম যাচ্ছি না। মানে নেট হলে আমি অন্য বোঝাতাম, সেটা আমার এখানে দরকার নেই। এক্ষেত্রে দেখো যে কেবলমাত্র বিদেহ মুক্তিকে স্বীকার করছেন রামানুজার চার্বাক। ঠিক আছে? আর বাকি সকলে কিন্তু উভয় মুক্তিকেই স্বীকার করছেন। এবার পরীক্ষায় প্রশ্ন যদি থাকে যে সাংখ্য তোমার হচ্ছে আম, শঙ্কর হচ্ছে দুই প্রকার মুক্তিকে তো স্বীকার করছেনই, কিন্তু তৎসত্ত্বেও উনি কিন্তু জীবন মুক্তির উপর বেশি জোর দিয়েছেন। পরের প্রশ্ন, এবার একটু জৈন দিকে আসছি। আগমিক ধারা অনুসারে জৈন দর্শনে কতগুলো জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ক, মানে দুই প্রকার। কি কি? না, অপরোক্ষ আর পরোক্ষ। দেখো, পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? আমি তো বরং এটাকে মার্ক করে দেবো যে ভিভিআই বলে। দেখো, জ্ঞান হলো অপরোক্ষ আর পরোক্ষ। মতি, শ্রুত, ঠিক আছে, এটা হচ্ছে পরোক্ষ। অবধি, মনোপর্যায়ের কেবল জ্ঞান হচ্ছে তোমার অপরোক্ষ। এখানে অটা হয়নি গো, দাঁড়াও, অপরোক্ষ। হুম, অপরোক্ষ বা প্রত্যক্ষ। এই মতি মানে কি? এখান থেকেই দেয়, বুঝলে তো? মতি মানে কি না, ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ মন, বুঝলে তো? ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা বাহ্য জগৎ এবং মন জগতের যে জ্ঞান হয় সেটা হলো মতি। শ্রুত কোনটা না, শ্রবণ ও গ্রন্থ পাঠ করে যে জ্ঞান হয়। এখানে কিন্তু আহ, যেমন তেমন বিষয় শোনা বা যেমন তেমন বিষয় পাঠ করা কিন্তু শ্রুত বিষয় নয়। জৈনদের ধর্মগ্রন্থ ওরিয়েন্টেড যা কিছু লেখা আছে তা যদি কেউ পাঠ করছে, তুমি যদি তা শোনো, অথবা সেই পাঠ্যপুস্তক যদি তুমি পড়ো, তাহলে যে জ্ঞান হবে সেটা হলো শ্রুত। অবধি কি বলতো? অবধি হচ্ছে যোগীরা যোগ সাধনার দ্বারা অতীত, অনাগত, দূরস্থ এবং সূক্ষ্ম বিষয়ে যে সাক্ষাৎ জ্ঞান লাভ করে সেটা হলো অবধি। যোগীরা করবেন কিন্তু এক্ষেত্রে, হ্যাঁ। মনোপর্যায় কি? মনোপর্যায় হচ্ছে রাগ, দেশাদি, ষড়ঋতু জয় করে নিয়েছে। ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি যদি অন্যের সুখ দুঃখ মানসিক অবস্থা সম্পর্কে যে সাক্ষাৎ জ্ঞান লাভ করছে, তাই হলো মনোপর্যায়। ধরে নাও যে কোনো ব্যক্তি, অনেক সময় বলা হয় না যে আই ফিল ইউর পেইন, মানে আমি তোমার ব্যথাটাকে অনুভব করতে পারছি। তাহলে এই রকম কথা কেন বলছে? কারণ ধরে নাও যে হচ্ছে সেই ব্যক্তি আহ, মানে সেই ব্যক্তি হয়তো সেই রকম বেদনার দিক থেকে হয়তো কখনো না কখনো গিয়েছেন, তাই না? নেক্সট হচ্ছে কেবল। কেবল কি না, বন্ধনমুক্ত সিদ্ধ পুরুষগণ যে অবর্ণনীয়
দেশ কালাতীত বিশুদ্ধ সাক্ষাৎ অনুভবযোগ্য জ্ঞান লাভ করেন তাকে বলা হয় কেবল। এই যতগুলো বললাম, বিশ্বাস করো পরীক্ষার প্রশ্ন যদি কঠিন আসে, এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন দেবেই দেবে। আর পরীক্ষার প্রশ্ন যদি অতিরিক্ত পরিমাণে সহজ থাকে তাহলে এইরকম দেবে, এই যে ফ্ল্যাট প্রশ্ন এইরকমই দেবে। কিন্তু জটিল করার থাকলে কিন্তু ওইখান থেকে দেবেই দেবে, আমি 100% দাবি রেখে বলতে পারি যে মানে আজকের এই যে যতটা বোঝাচ্ছি না ভীষণ গুরুত্বপূর্ণ। জানি মুখস্থ হয়ে গেছে অনেকের, কিন্তু তৎসত্ত্বেও না হয় আরেকবার একটু রিভাইজ হলো। দেখো, নৈয়ায়িকগণ ঈশ্বরকে জগৎ সৃষ্টির ক্ষেত্রে কোন কারণ বলেছেন? নিমিত্ত কারণ বলেছেন। ঠিক আছে, কারণ মানে মানে কেন বলছেন সেটা হচ্ছে এইটা, দেখো যে নৈয়ায়িকগণ মনে করছেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী। পরেরটা দেখো, কে বলেছেন বেদ হলো পৌরুষেয়, মানে পুরুষ শিকার মানে পুরুষ সৃষ্টি করছেন, সেটা হচ্ছে গৌতম। ঠিক আছে, কোন গৌতম? না হচ্ছে মহর্ষি গৌতম, যিনি ন্যায়সূত্রের ফাউন্ডার, আমি তার কথা বলছি। বলছে বেদ কিন্তু মানুষ দ্বারাই সৃষ্ট হয়েছে। পরের প্রশ্ন দেখো, বৈশেষিক মতে জগতের সমবায়ী কারণ কোনটা? দেখো, জগতের সমবায়ী কারণ হচ্ছে পরমাণু। এটা একটু বাদে আমি ব্যাখ্যা করছি। বৈশেষিক মতে তোমরা জানো যে আম, কনাদ মুনি হচ্ছেন, তিনি কিন্তু পরমাণুবাদের ফাউন্ডার, ইন্ডিয়াতে যদি আমরা তাকাই। আচ্ছা, তারপর দেখো শ্বেতবাদ। শ্বেতবাদ মানে কি? সেটা হচ্ছে আপেক্ষিকতাবাদ। তাহলে এইরকম শ্বেতবাদ তাহলে কি রকম? না হচ্ছে জৈনদের ক্ষেত্রে জ্ঞানতাত্ত্বিক মতবাদ। ওকে। চারবাক নীতিতত্ত্বের অপর নাম কি? অবশ্যই চারবাক নীতিতত্ত্বের অপর নাম কি? না হচ্ছে সুখবাদ। পরের প্রশ্ন দেখো, নির্গুণ ব্রহ্ম কার সাথে সম্পর্কযুক্ত? ব্যবহারিক সত্তার সাথে, পারমার্থিক সত্তার সাথে, প্রাতিভাসিক নাকি ভক্তি ও প্রপত্তির সাথে? উত্তর হচ্ছে পারমার্থিক সত্তার সাথে নির্গুণ ব্রহ্ম সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, বৌদ্ধ মতে মূল তত্ত্ব সেটা কি? এই তিনটেই হলো মূল তত্ত্ব। বুদ্ধ, ধম্ম, সংগ্রহ। আমরা জৈন ত্রিরত্নের কথা পেয়েছি তো, এটা হচ্ছে বৌদ্ধ ত্রিরত্ন। বুঝলে তো? এটা কি? এটা হলো বৌদ্ধ ত্রিরত্ন। আচ্ছা, এই যে লিখে দিয়েছে। পরের প্রশ্ন, শাস্ত্রীয় বৈশেষিক দর্শনকে কি রকম দর্শন বলা হবে? অবশ্যই আমরা বলবো কি পদার্থ বিজ্ঞান, তাই না? কারণ ওরা অ্যাটমকে স্বীকার করছেন। এই যে গান্ধীর মতে গঠনমূলক কার্যক্রমের উদ্দেশ্য কি? গঠনমূলক কার্যক্রম সেটা কি? না সমাজে একটা অহিংস ব্যবস্থা তৈরি করবে, এইরকম একটা, এটা হচ্ছে গঠনমূলক, কিভাবে কি তৈরি করা হচ্ছে না হচ্ছে এইরকম ব্যবস্থাই কিন্তু এখানে আলোচনা করা হবে। নিম্নলিখিত কোন জোড়াটা মিথ্যা? তোমরা দেখতেই পাচ্ছ, মানে এই প্রশ্নটা পাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে এই অবধি কিন্তু প্রস্থান ত্রয়ের কথা বলা হচ্ছে, তাই না? শ্রুতি প্রস্থান উপনিষদ, স্মৃতি প্রস্থান ভগবদ্গীতা, ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র এবং তার ভাষ্য যে সকল গ্রন্থ আছে সেগুলো সবই। কিন্তু কোনটা মিথ্যা? বেদাঙ্গ হচ্ছে বিষয় প্রস্থান, এইটা কিন্তু সঠিক নয়। কোনটা অর্ডার কি সেটা জিজ্ঞাসা করেছিল। অনুবন্ধ, তোমরা জানো অনুবন্ধ হচ্ছে চতুষ্টয়, তাই না? মানে চারটি প্রকার, কি কি সেটা? না অধিকারী, বিষয়, সম্বন্ধ আর প্রয়োজন। এবার এই অনুবন্ধ কাকে বলে? না যে পদার্থ নিজের জ্ঞানের দ্বারা পুরুষকে কোনো কর্মে প্রবৃত্ত করে, সেটাই হচ্ছে অনুবন্ধ। বেদাঙ্গ, বেদাঙ্গ কটা জানো? বেদাঙ্গ হচ্ছে তোমার ছয়টা। এবার এই ছয়টা বেদাঙ্গ একটুখানি ভালো করে দেখে নাও। বেদাঙ্গ ছটা। এগুলো কি? না শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। ঠিক আছে, শিক্ষা বলতে কি বোঝায়? না হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও উচ্চারণ। কল্প হচ্ছে আচার অনুষ্ঠান ও বিধি। ব্যাকরণ হচ্ছে ভাষার পদ বিশ্লেষণ। নিরুক্ত হচ্ছে শব্দের উৎপত্তি ও অর্থকোষ। ছন্দ হচ্ছে পদ্যের পঠন ছন্দ। এবং জ্যোতিষ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও কাল পরিমাপ। এই শাখাগুলো বেদকে সঠিকভাবে বুঝতে ও অনুশীলন করতে সাহায্য করে। এখানে বেদাঙ্গগুলির তালিকা এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে সংক্ষেপে। হ্যাঁ, শিক্ষা কি? না সংস্কৃত ভাষায় ধ্বনি বিজ্ঞান ও উচ্চারণ বিধি সংক্রান্ত বিদ্যা। কল্প কি? না বৈদিক যজ্ঞ ও আচার অনুষ্ঠানের নিয়মাবলী এবং পদ্ধতি। ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষায় পদ বিশ্লেষণ ও সংকলন। পাণিনির অষ্টাধ্যায়ী এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। নিরুক্ত কি? না বৈদিক সংস্কৃত শব্দের ব্যুৎপত্তি এবং
কোষ বা অর্থকোষ, ছন্দ কি না পদ্যের গঠন, পঠন ছন্দ ও মিটার সংক্রান্ত জ্ঞান, মানে কতটা পর্যন্ত মানে ছন্দ হয় না যে ছন্দের সাথে কথা বলা, মানে এতটুকু বললাম, ফের কিছু কিছু শব্দ আছে, ফের একটু বললাম, ওরকম ছেড়ে ছেড়ে যাচ্ছি এইরকম একটা। তো জ্যোতিষ কি? জ্যোতিষ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান আহ, এবং যজ্ঞাদির সময় নির্ধারণের জন্য নক্ষত্র ও গ্রহাদির জ্ঞান। ছন্দকে না ওই যে দ্বিতাল, ত্রিতাল এইরকম বলা হয়। দেখবে তোমরা বাংলা যদি তোমাদের থেকে থাকে, মানে গ্রাজুয়েশনের সাবজেক্টে, তাহলে দেখবে একটু মনে করে দেখো এরকম দ্বিতাল, ত্রিতাল এরকম ভাবে কিন্তু ছিল। নেক্সট দেখো বেদাঙ্গ। ঠিক আছে, এই বেদাঙ্গ বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে হিন্দু ধর্মের 6টি সহায়ক শাখা, যা প্রাচীনকালে উদ্ভূত এবং বেদ চর্চার সাথে সম্পর্কযুক্ত। এই 6টি বেদাঙ্গকে একসাথে ষড়ভঙ্গ বা 6টি অঙ্গ বলা হয়। নেক্সট দেখো বেদান্ত মতে সম্পত্তি কত প্রকার। এইটা বোঝার জন্য আসো আমরা একটু বুঝে নিই। দেখো এই বিষয়টা একটুখানি ভালো করে দেখো। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল ভোগ বিরাগ, সমাধি ষট সম্পত্তি ও মুমুক্ষুত্ব, এই চারটেকে কি বলা হয়? সাধন চতুষ্টয় বলা হয়। এবার দেখো ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু এবং ব্রহ্ম ছাড়া আর সকলই হচ্ছে অনিত্য। এইরূপ জ্ঞানকে নিত্যানিত্য বস্তু বিবেক বলে। আর কি না হচ্ছে এই যে ইহামূত্র, তাই বলা হচ্ছে ঐহিক ও পারলৌকিক সকল বিষয় ভোগ থেকে অত্যন্ত বিরতি, এটা বিরক্তি, তো বিরক্তি মানে হচ্ছে বিরতি, বিরতিকেই ইহামূত্র ফল ভোগ বিরাগ বলে। অধিকারী অন্তঃকরণে অনিত্য বস্তু সমূহের প্রতি বৈরাগ্য উৎপন্ন হলে তবেই তার পক্ষে সমাধি ষট সম্পত্তি অর্জন করা সম্ভব হয়। এই 6টি সম্পত্তি হলো সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা। তাহলে এগুলো কি কি ছিল? সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা। এই সিকোয়েন্সটাও তোমাকে জানতে হবে। শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের বিষয় ভিন্ন অন্য সকল বিষয় থেকে অন্তঃকরণের নিবৃত্তিকে অন্তঃকরণের শান্ত অবস্থা বলে। শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের বিষয় ভিন্ন অন্য সকল বিষয় থেকে বহিরিন্দ্রিয়ের অত্যন্ত নিবৃত্তিকে দ্বন্দ্ব অবস্থা বলা হয়। বিধিপূর্বক সকল কর্মত্যাগ রূপ সন্ন্যাসকেই উপরতি বলা হয়। শীত, উষ্ণ, সূক্ষ্ম সুখ দুঃখ, জয় পরাজয় প্রভৃতি বিপরীত অবস্থাসমূহ সহ্য করার ক্ষমতাকে তিতিক্ষা বলা হয়। অন্তঃকরণের কেবল ব্রহ্ম এবং ব্রহ্মজ্ঞানের পক্ষে অনুকূল বিষয় একাগ্র আহ, করাই হলো সমাধি। যোগ দর্শনে চিত্তের যে অবস্থাকে একাগ্র ভূমি বলা হয়, তাকেই এই স্থলে সমাধি বলা হয়েছে। গুরুর উপদিষ্ট বাক্যের এবং বেদান্ত বাক্যের প্রামাণ্যে বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়। আর মুমুক্ষুত্ব কি বলতো? মুমুক্ষুত্ব হচ্ছে মোক্ষের তীব্র ইচ্ছাই হলো মুমুক্ষুত্ব। এই যতটুকু বললাম না, এটাও যদি পরীক্ষার প্রশ্ন যদি একটু জটিল আসে, তাহলে এর মধ্যে থেকে পরীক্ষার প্রশ্ন দেবেই দেবে। এই জায়গাটাও আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ, তাই জন্যই দেওয়া হয়েছে। আর আমি তো মোটেও বাবা কিপ্টে নই। কিপ্টে তো তারাই হয় যারা সাবস্ক্রাইব না করে দেখে অথবা লাইক করে না, তারা কিপ্টে হয়। আমি তো মোটেও কিপ্টে নেই, যা আছে সবই দিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, তো জৈন মতে শঙ্খ, শঙ্খ মানে শাঁখ, বুঝতে পারছো? শাঁখ বাজানো হয়। এই শাঁখ যখন জীবিত থাকে, সেই জীবিত শাঁখের কটা ইন্দ্রিয় আছে? উত্তর দেখো, দুটো। এবার এই প্রসঙ্গে একটা চার্ট আমি এনেছি, এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকমের চার্ট আছে। এই চার্টটা একটু দেখে নাও। যে দ্রব্যকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অস্তিকায় আর একটা হচ্ছে অনস্তিকায়। অনস্তিকার মধ্যে প্রথমেই এই কালকে ধরে নেওয়া হয়েছে। ওকে। আর এই অস্তিকায় হচ্ছে জীব আর অজীব দুটো ভাগে ভাগ করা হয়েছে। জীব যেমন মুক্ত আর বদ্ধ, অজীব হচ্ছে ধর্ম অধর্ম, আকাশ, পুদ্গল। এই পুদ্গলকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অণু, মানে ক্ষিতি অব তেজ, বায়ুর যে অণু, আর একটা হচ্ছে সংঘাত বা যৌগিক পদার্থ। আর এই বদ্ধকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ত্রস আর একটা হলো স্থাবর। স্থাবর মানে হচ্ছে ক্ষিতি প্রভৃতি যাদের কায় কেবল স্পর্শেন্দ্রিয় রয়েছে। এবার দেখো, কেউ একজন বলছিল যে হচ্ছে দাদা, সর্বপ্রাণবাদ কারা? আহ, জৈন দার্শনিকরা হচ্ছেন সর্বপ্রাণবাদ, সব বিষয়ের মধ্যেই তারা প্রাণ রয়েছে এমনটা মনে করছেন। এই স্থাবর যে বিষয়টা বোঝানো হচ্ছে, স্থাবর তো, স্থাবর মানে হচ্ছে কি বলা যেতে পারে, ধরে নাও যে একটা প্রস্তর খণ্ড, কিংবা ধরো
তোমার বাড়িতে আছে একটা ইটের টুকরো, সেটাও নিতে পারো। তো জৈনগণ কিন্তু বলবেন যে ওই বিষয়টির মধ্যেও প্রাণ আছে। কিরকম প্রাণ? না খুব বেশি প্রাণ নেই, অল্প সংখ্যক প্রাণ আছে। তাই জন্যই ওই বস্তুটা দিয়ে বা ওই বস্তুটা দিয়ে একটা নতুন কিছু বিষয় তৈরি করা যায়। যদি তা না থাকতো তাহলে কোনো নতুন বিষয় তৈরিই করা যেতে পারতো না। ঠিক এই জন্য ওরা সব বিষয়ের মধ্যে কিন্তু প্রাণের কথা বলেছেন। সব যাবতীয় যা বিষয় রয়েছে সবের মধ্যে কিন্তু প্রাণ রয়েছে। এবার এটার যে বিভাগ রয়েছে সেই বিভাগটা একটু দেখো। আমি একটা বইয়ে দেখেছিলাম যে এক ইন্দ্রিয় বলেও কিন্তু একটা পার্ট রয়েছে, এই বইটাতে নেই, হয়তো উপযুক্ত নয় বলে দেয়নি। তো এক ইন্দ্রিয় জাতীয় তোমরা ওই যে ক্লাস 9-10 অ্যামিবা নামক এক ধরনের জীবের কথা কি পড়েছিলে? যেটা হচ্ছে আহ, ওই ওই বিজ্ঞান বইয়ের মধ্যে পেয়েছিলাম, সেই এইরকম এরকম টাইপের, এরকম একটা একটা এরকম একটা দেখতে, ঠিক আছে, মাঝখানে একটা কিছু একটা গোল টাইপের ছিল, বলা হতো এটা হলো অ্যামিবা। তো এই অ্যামিবা গুলো হচ্ছে এক ইন্দ্রিয়। নেক্সট হচ্ছে দুই ইন্দ্রিয়। কি দুই ইন্দ্রিয়? হচ্ছে ধরো এই যে শঙ্খ, শামুক, এই জাতীয় যে বিষয়গুলো আছে না, এগুলো হচ্ছে দুই ইন্দ্রিয়। তিন ইন্দ্রিয় কি না পিঁপড়ে, ঝুঁক, এইগুলো হচ্ছে তিন ইন্দ্রিয়। চার ইন্দ্রিয় হচ্ছে এই মশা মাছি গুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে চার ইন্দ্রিয়। পাঁচ ইন্দ্রিয় হচ্ছে পশু পাখিগুলো, পাঁচ ইন্দ্রিয়। কিন্তু মানুষকে এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। কিন্তু মানুষের কাছে কিন্তু আরো একটা ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। এটা হচ্ছে মন। এই মন কিন্তু তুমি এই পশু পাখির মধ্যে সেইভাবে পাবে না, যতটা তুমি মানুষের মধ্যে আছে। তাই জন্য তো মানুষের বিপরীত হিসেবে আমরা কিন্তু মানুষকেই খুঁজি। মানুষের বিপরীত হিসাবে কিন্তু আমরা কিন্তু কোনো পশু পাখিকে কিন্তু খুঁজি না। তারা সাপোর্টিভ হিসাবে বাড়িতে পেট থাকতেই পারে আমাদের, কিন্তু কোনো সাপোর্টিভ হিসাবে থাকে না। দেখবে মানুষের বিপরীত কিন্তু মানুষই হয়। যদিও এখন বর্তমানকালে নাকি শোনা যাচ্ছে মানুষের বিপরীত রোবট হচ্ছে। আবার এও শোনা যাচ্ছে মানুষ নাকি রোবটের প্রেমেও পড়ছে। আহ, তোমার জিমেনাই রয়েছে, জিমেনাইতে বলা হচ্ছে যে আহ, তোমার মানুষকে মানে মানুষের একাকিত্ব দূর করবার জন্য সবসময় সঙ্গী হিসেবে নাকি গুগল অ্যাসিস্ট্যান্ট বের করা হচ্ছে। তো সে নাকি সবসময় মানুষকে নাকি সাপোর্ট করতে থাকবে, মানুষকে নাকি কখনো একা হতে দেবে না। তো সেরকম জিমেনাই তৈরি হচ্ছে আর কি, বলছে নাকি এরকম। তার জন্য নাকি আবার বেশ অনেকখানি টাকা দিতে হবে নাকি, এরকম শুনছিলাম। যাই হোক, সেসব আমাদের এই পাঠ্য বিষয়ের মধ্যে নয়, সেগুলো অন্য কোনো বিষয়। পরবর্তীকালে যদি কখনো সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই বলবো। নিম্নলিখিত কোনটা সমাধি নয়? ঠিক আছে, সবিতর্ক, সবিচার আর হচ্ছে আনন্দ নয়, এগুলো সানন্দ, বুঝলে তো? এটা হচ্ছে সানন্দ। এটা কাজ করছে না কেন? সানন্দ, সানন্দ, ঠিক আছে। তাহলে সবিতর্ক, সবিচার, সানন্দ, এগুলো কিন্তু তোমার সমাধি, কিন্তু এই একাগ্র কিন্তু কখনোই তোমার সমাধি নয়। নেক্সট হচ্ছে কাদের মতে দেহের পরিমাণই হলো আত্মার পরিমাণ। দেখো জৈন দার্শনিকরা বলেছেন যে হচ্ছে মশার আত্মা মশার মতো, হাতির আত্মা হাতির মতো, এরকম কিন্তু ওদের একটা শ্লোকও আছে। খুব সম্ভবত আমি তোমাদের ওটা বলে দিয়েছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আসলে সবকিছু তো আর মনে থাকে না, মানে একই সাথে সবকিছু মনে রাখতে আমিও পারি না, সত্যি বলছি। তো যখন যেগুলো মনে থাকে তখন সেগুলো ইনক্লুড করে দিই তোমাদের। তো আমি বোধহয় এটা বলেও দিয়েছি, শ্লোকটাও বোধহয় বলে দিয়েছিলাম। তো মশার আত্মা মশার মতো, হাতির আত্মা হাতির মতো, বোধহয় এই কোনো সিরিজের মধ্যেই আছে। তো সেটা কিন্তু জৈন দর্শনে কিন্তু আমরা পাই। পরের প্রশ্ন দেখো, বৈশেষিক মতে ত্রসরেণুর পরিমাণ, এটা একটু বুঝিয়ে দিই। আহ, বৈশেষিকরা হচ্ছে পরমাণুবাদী। তো তাহলে এই যে পরমাণু, আহ, দুটো পরমাণু, ঠিক আছে, দুটো পরমাণু নিয়ে একটা কি হয়, একটা ত্রসরেণু হয়, ঠিক আছে, একটা ত্রসরেণু হলো, ঠিক আছে। আবার এরকম তিনটে যদি ত্রসরেণু হয়, ঠিক আছে, ভুল বলছি বোধহয়, দাঁড়াও, দুটো পরমাণু নিয়ে একটা হচ্ছে দনুক হলো, দুটো পরমাণু নিয়ে একটা একটা দনুক হলো, আর হচ্ছে এই তিনটে দনুক নিয়ে একটা ত্রসরেণু তৈরি হয়। এই এই ত্রসরেণুর মধ্যে আছে কি, তিনটে দনুক, ঠিক আছে, ত্রসরেণুর মধ্যে আছে তিনটে দনুক। ওকে, এবার যখন এরকম তিনটে দনুক নিয়ে একটা ত্রসরেণু হলো তখনই সেটা ভিজিবল হলো, তখনই সেটা দেখা যাচ্ছে। কিন্তু তার আগে অবধি মানে ওই পরমাণু বা হচ্ছে দনুক অবধি যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অনুমানের দ্বারাই জানতে হবে।
ঠিক আছে? কিন্তু খালি চোখে কিন্তু দেখা যাবে না। তাহলে খালি চোখে তুমি কখন দেখতে পাবে? যখন সেটা ত্রসরেণু তৈরি হয়ে গেছে। সেই সময় কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ৩ টে দনুক নিয়ে একটা যখন ত্রসরেণু তৈরি হয়ে গেছে, তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ওকে? দেখো, নিম্নলিখিত কোন ভারতীয় দার্শনিক প্রত্যক্ষকে ও প্রমাণ হিসেবে স্বীকার করেননি? জয়রাশি ভট্ট এমন একজন দার্শনিক, ভারতীয় দার্শনিক, যিনি কোনো প্রমাণকেই স্বীকার করছেন না। ঠিক আছে? কে ঘোষণা করেছে? আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে জয়রাশি ভট্টর কথা আমি যে বললাম, ইনি তাহলে চার্বাক দর্শনের কোন সম্প্রদায়ের মধ্যে আমি ফেলবো? ধূর্ত, বিতণ্ডা, নাকি সুশিক্ষিত? কমেন্ট কর তো দেখি। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, তুমিও তাহলে পড়েছো। আমি কিন্তু বলে দিয়েছি, টেলিগ্রামে প্রশ্নও দিয়ে দিয়েছি। যারা প্রশ্ন সলভ করেছো তারা তো জানবেই। আর যারা প্রথমবার দেখছো এরকমটা হলেও, তাও আমি বলছি তুমি কমেন্ট করো, দেখি যে পারছো কিনা। আচ্ছা, পরের প্রশ্ন। কে ঘোষণা করেছেন যে একজন মানুষের ছায়া, ঠিক আছে, একজন মানুষের ছায়া সেই ছায়ার উচ্চতার সমান সমান হয়, তখনই একটা পিরামিডের উচ্চতার তার ছায়ার সমান হয়। মানে বোদ্ধা কথা হচ্ছে, একটা পিরামিডের ছায়া বা শ্যাডো দেখে, বা একটা মানুষের শ্যাডো দেখে কে সময় নির্ধারণ করেছেন যে এখন হলো এইরকম সময়। খেয়াল করে দেখবে, মাথার ওপরে যখন সূর্য ওঠে তখন দেখবে ছায়াটা ঠিক কাছাকাছি চলে আসে, দূরের দিকে যখন যাচ্ছে তখন ছায়াটা একটু একটু দূরে দূরের দিকে যাচ্ছে। তোমরা ছোটবেলায় পড়েছো দেখবে। তো এইটা কিন্তু থেলস। হুম। উত্তর কি? উত্তর হচ্ছে থেলস। পরের প্রশ্ন। প্লেটোর দর্শনে প্রথম কি দেখা গিয়েছে? উত্তর কিন্তু আমরা ভাববাদী মতবাদ কিন্তু দেখতে পেয়েছি। অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রবক্তাকে তোমরা জানো, অন্টোলজিক্যাল আর্গুমেন্টের প্রবক্তা হচ্ছে সেন্ট অ্যানসলেম। আর পরবর্তীকালে ওটাকে নিয়েছিল হচ্ছে ডেকার্ত। এই বিষয়ে কিন্তু তোমাদের কাছে তথ্য আমি দিয়েছি। সাম্মা থিওলজিয়া বা সাম্মা বা সুম্মা এরকম অনেকেই বলে, যাই হোক, তো এই লজিকা, এই যে গ্রন্থ, এই গ্রন্থটি কার? সেটা হচ্ছে সেন্ট থমাস অ্যাকুইনাসের। এই বিষয়ে তথ্য বা এই বিষয়ে পড়া বোঝানো তোমাদের কাছে দুটো বিষয়ই, মানে দুটো ল্যাঙ্গুয়েজেই আছে, ইংরেজি এবং বাংলা, দুটো পার্টেই তোমাদের কাছে এই বিষয়ে তথ্য আছে। নিম্নলিখিত কোন দার্শনিক সুইডেনের রানী দ্বারা আমন্ত্রণ পত্র পেয়েছিলেন? তিনি হচ্ছেন ডেকার্ত। অনেক সময় আমি বলে থাকি যে জীবনে কিন্তু না এরও ভ্যালু আছে, জানো তো? না বলতে শেখো। তোমার পছন্দ নয়, আহ, সাথে সাথে বলো যে না। আমি তো বলে দিই ভাই, মুখের ওপর। আর যদি দেখি যে অতিরিক্ত কথা বলে আমাকে পাজল করে দিচ্ছে, আমি জাস্ট ব্লক করে দিই। কারণ আমি কারোর সাথে খিঁজুরে আলাপ করতে পছন্দ করি না। বেশি বকবক করতে একেবারে পছন্দ করি না। টু দা পয়েন্ট আমি কথা বলতে ভীষণ পছন্দ করি। আমি এরকমই মানুষ। কেউ আমার সাথে যদি খেজুরে আলাপ করতে চায়, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, জাস্ট ব্লক করে দিই। খেয়েছো দিয়েছো অমুক তমুক, এই ন্যাকামো জাতীয়গুলো একেবারে অপছন্দের। কারণ এই বয়সে সেই ধরনের ন্যাকামোগুলো আমি নিতে পারি না। যাই হোক, এরকম অনেকেই করে, যেহেতু অনলাইন জগতে পড়াচ্ছি, এরকম অনেক মেসেজই আসে যেটা খেজুরে আলাপ করতে চায়। তো আমি একদম সাথে সাথে ধরে ব্লক করে দিই। দেখো, না বলাও কিন্তু শেখা উচিত। এই যেমন ডেকার্ত, তিনি যদি একটা সময় যদি বলতেন যে না, আমি অত ভোরবেলা উঠে 5:30টার সময় ওখানে কিন্তু আপনাকে দর্শন বিষয়ক কোনো তথ্য জানাতে আমি যাব না, যদি এটা বলতেন, তাহলে হয়তো তিনি বেঁচে থাকতেন, হয়তো তিনি নিউমোনিয়ায় পড়ে মরে যেতেন না বা মারা যেতেন না। তো জীবনে কিন্তু না এরও ভ্যালু আছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, যারা যারা শুনছো, জীবনে কিন্তু না বলতে শেখো। পছন্দ নয়, হ্যাঁ, না বলে দাও। আর যদি ইচ্ছা হয় তাহলে সাদরে গ্রহণ করো, অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না, তাহলে না বলো। কারণ না এরও ভ্যালু আছে জীবনে। নেক্সট প্রশ্ন দেখো। লাইবনিজ কোন মনাডটিকে স্বতন্ত্র মনাড বলেছেন? আত্মা, বিশ্ব, দেশ, নাকি কাল? উত্তর কিন্তু হচ্ছে তোমার আত্মা। পরের প্রশ্ন দেখো। প্লেটোর লেখা গ্রন্থ কোনটা নয়? তোমরা জানো যে হচ্ছে, দেখো, রিপাবলিক প্লেটোর গ্রন্থ, লস প্লেটোর গ্রন্থ, তোমার ক্রিটো এটাও প্লেটোর গ্রন্থ, কিন্তু পলিটিক্স বা দা পলিটিক্স গ্রন্থটা কিন্তু কখনোই প্লেটোর নয়, সেটা হচ্ছে অ্যারিস্টটলের। সেটা হচ্ছে অ্যারিস্টটলের। তাহলে এই গ্রন্থটা কার? অ্যারিস্টটলের। তাহলে প্লেটোর গ্রন্থ নয় কোনটা বলেছে?
সুতরাং এক্ষেত্রে এই যে বলছি না, পরীক্ষার সময় যে নয় বা ইনকম্পিটিবল, এক্সেপ্ট ওয়ান, এরকম কথা কিন্তু থাকবেই থাকবে। তো সেগুলো কিন্তু ভালো করে দেখে নিও, ইংরেজিগুলো। বাংলায় আমি তোমাদের দেখিয়েছি, যে ওকে আঙুল দিয়ে ধরে ধরে দেখিয়েছি যে বাংলা প্রশ্নের মধ্যে ভুল থাকছে। সুতরাং তোমরা কিন্তু ইংরেজিটাকেও কিন্তু ভালো করে দেখে নিও। এই উত্তর কিন্তু তোমার পলিটিক্স। আর খুব সাবধানে সমস্ত বিষয়গুলো দেখো, ঠিক আছে? আর দেখো, পরীক্ষা কেন্দ্রে তো সিসিটিভি থাকবে। ধরো তোমার অতি ঘনিষ্ঠ, অতি পরিচিত বন্ধু অথবা ব্যাচমেট অথবা পাশের বাড়ির খুব পরিচিত ভাই অথবা দাদা, যেই হোক না কেন, সে হয়তো তোমার আগে পিছে বা আশেপাশে বসেছে, কোনো ক্রমে হয়তো তোমার খাতার দিকে একটু উঁকি মেরে দেখছে। যদি দেখে না, তাহলে কিন্তু সর্বনাশ তোমারও হবে, তোমার খাতা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো খবরদার খুব ভালো করে পরীক্ষা দাও। কোনোভাবে এরকম যেন ভুল ভ্রান্তি সংক্রান্ত যে যে বিষয়গুলো হয়, তার মধ্যে কোনোভাবে জড়িয়ে পড়ো না। কারণ এইবারে পরীক্ষা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে হচ্ছে। খুব খুব ভাইটাল পরীক্ষা। আর সুপ্রিম কোর্টের আদেশের পরীক্ষাগুলো যেহেতু কিছু ক্ষেত্রে আমি জানি, কোনো কোনো মানে কিছু এই সকল বিষয়ের মধ্যে যেহেতু আমি আছি বর্তমানে, সুতরাং আমি জানি যে খুবই চাপের থাকে। ঠিক আছে? প্রচুর পুলিশ থাকবে, প্রচুর ইয়ে থাকবে। তুমি বাপু শুধু যাচ্ছ পরীক্ষা দিতে, তুমি পরীক্ষা দেবে এবং সোজা সাপটা বাড়ি আসবে। আর অন্য কোনো কিছু না। যদিও এই বিষয়ক আমি তোমাদেরকে গাইড একটা করে দেবো। আচ্ছা দেখো, গ্রিক দর্শন শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাদের গাইড একটা করে দেবো। আগে আমি একটা এসএসসি দপ্তর থেকে একটা নোটিশ পেয়ে যাই, পেয়ে গেলেই দেখবো তোমাদেরকে আমি একটা গাইড করে দিচ্ছি। তো গ্রিক দর্শন শুরু হয়েছে কোথা থেকে? বস্তুনিষ্ঠ জগতের সত্তার অনুসন্ধান থেকে। উত্তর কিন্তু এটাই। ঠিক আছে? বাদ বাকিগুলো তাকালাম না, হ্যাঁ? বাদ বাকিগুলো তাকালাম না। রাসেল রাসেল তিনি বা তার মতে দর্শনের জনককে, তার মতে দর্শনের জনক হচ্ছেন থেলস। আর কে নিজেকে দার্শনিক বলে পরিচয় দিতে থেকেছেন? তিনি কিন্তু তোমার সক্রেটিস। ওকে। নিম্নলিখিত কোন দার্শনিক হলেন সোফিস্ট? তোমরা জানো প্রোটাগোরাস, জর্জিয়াস, এই সকল দার্শনিক হচ্ছেন তোমার সোফিস্ট। ঠিক আছে? কারণ এই সোফিস্ট ওরিয়েন্টেড পড়াও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখানে উত্তর কিন্তু ক ও খ। পরীক্ষার সময় হয়তো থাকবে না, কিন্তু হ্যাঁ, এরকম প্রশ্ন আমি তোমাদেরকে ইচ্ছে করে দিচ্ছি যাতে পুরো বিষয়টা রপ্ত হয়ে যায়। কারণ অনেকদিন আগে তো পড়া বুঝিয়েছি, এখন হয়তো যদি ভুলে যাও, বলা যায় না, যদি ভুলে যাও। সক্রেটিক আইরনি এই কথাটার অর্থ কি? দেখো, এই ক্ষেত্রে স্টোরি তো তখনও বলেছিলাম, আবারও একটুখানি বলে দিই। সক্রেটিসের গিন্নি তাকে বাজার করতে যখন পাঠাতেন বা কিংবা তিনি যখন বাইরে যেতেন, তখন সক্রেটিস তিনি করতেন কি বলতো, ইয়াং ছেলে মেয়ে যারা রয়েছে আর কি, ছেলে মূলত, কারণ মহিলারা সচরাচর বাইরে বেরোতেন না, তো পুরুষ যারা রয়েছে তাদের সাথে সক্রেটিসের খুব ভালো ভাব বা আলাপচারিতা ছিল। কিরকম না, তিনি কিন্তু প্রথমেই বলতেন যে আমি জানি না, ঠিক আছে, বা ধরি এইটা, বা আমি জানি না, এরকম বলে কিন্তু উনি স্টার্ট করতেন। এগুলো হচ্ছে সক্রেটিসের এক একটা হেঁয়ালি। ঠিক আছে? উনি কিন্তু এইভাবেই কিন্তু ওনার বিষয়টাকে শুরু করতেন। তারপর উনি জ্ঞান বিষয়ক অনেক কিছু বিষয় জানতে চাইতেন। কিন্তু তারপরে সবার শেষে বলতেন, না না, তুমি যেটা বলছো ওটা সঠিক নয়, এই আমি যেটা বললাম এইটাই হলো সঠিক। তো এইরকম ভাবে অন্যদেরকে খণ্ডন করে স্বীয় মত বা নিজস্ব মত বা স্বমত প্রতিষ্ঠা উনি করতেন। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে উনি কিন্তু জানতেন সবকিছু, কিন্তু যিনিও কম জানার অভিনয় করতেন। ঠিক আছে? তো এই সক্রেটিস আইরনি হচ্ছেন হচ্ছে এইটা, যে যিনিও কম জানার অভিনয় করা। পরের প্রশ্ন দেখো, লাইবনিজের মতে আত্মা কি? আত্মা কিন্তু একটা স্বতন্ত্র মনাড। ঠিক আছে? সোল মনাড যেটা, সেটা কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনাড। পরের প্রশ্ন, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থটা কার? জন লকের, তাই না? পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক নয়? আচ্ছা, এবার একটা প্রশ্ন মাথায় এসে যেটা বলি, সেটা হচ্ছে ডেকার্ট একজন একত্ববাদী দার্শনিক, এটা কিন্তু নয়। ডেকার্ট তোমরা জানো ডুয়েলিস্ট, উনি দ্বৈতবাদী, উনি কখনো একত্ববাদী নন। তাহলে এক্ষেত্রে নয় বলেছে যখন, তাহলে এটাকেই আমি টিক মার্ক দিই। তাহলে বাকিগুলো দেখে নাও, যে হিউম একজন সংশয়বাদী দার্শনিক, লাইবনিজ একজন বহুত্ববাদী দার্শনিক, লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। সুতরাং এই তিনটেই কিন্তু সঠিক। ওকে। আর যদি নয় বলেছে, সুতরাং এইটা। এবার তোমার একটা প্রশ্ন আমার এক্ষুনি মাথায় আসলো, তাই বলছি। ধরো তুমি জানো যে সক্রেটিস, তারপরে প্লেটো, তারপরে হচ্ছে তোমার অ্যারিস্টটল, তাই না? তাহলে এই রকম বিষয় কিন্তু তোমরা জানো যে হচ্ছে কোনটা কার কার পরে আসছে। মানে যদি আমি কালগত বিচার ধরি, মানে
কাল মানে বুঝতে পারছো, মানে সময়ের প্রেক্ষিতে যদি আমি ধরি তাহলে ইনি আগের দার্শনিক, ইনি তার পরের দার্শনিক, ইনি আবার তার পরের দার্শনিক। তাহলে একটা বোঝার চেষ্টা করো যে এটা তাহলে কিরকম একটা জায়গা দাঁড়াচ্ছে। পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকম থাকতে পারে যে বিভিন্ন দার্শনিক, ঠিক আছে, বিভিন্ন দার্শনিক তিনি মানে অনেকগুলো দিয়ে দিল, এবার বললো যে সঠিক ক্রমানুসারে সাজাও। তুমি ভাবছো আচ্ছা সঠিক ক্রমানুসারে অনেকগুলো দার্শনিক দিয়ে দিচ্ছে, সঠিক ক্রমানুসারে সাজাবো কি করে? এরকমটা হতেই পারে। আমার সিক্স সেন্স বলছে পরীক্ষার প্রশ্ন যদি একটু জটিল করার চেষ্টা করে, তাহলে যারা অনেক দিন ধরে পড়াশোনার মধ্যে নেই, ঠিক আছে, হয়তো একটু খেই হারিয়ে গেছে, অন্য কাজের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, হয়তো আবার মানে আবার হয়তো পুনর্বার করে সে চালু করছে পড়াশোনা, তাদের ক্ষেত্রে একটু হলেও অসুবিধা হতে পারে। যেমন ডেকার স্পিনোজা লাইবনিজ এগুলো আমরা জানি, তাই না? কিন্তু এটা এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা সঠিক কিনা এইটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে কি আগে আসছে কি পরে আসছে, এই যে এই ক্রমানুসার এটা কিন্তু পরীক্ষার সময় দিতে পারে। সিমিলারলি এর যদি পরীক্ষার প্রশ্ন আরো হার্ড করে, তাহলে এদের যে সকল মানে গ্রন্থ, সেই গ্রন্থগুলোকে দিয়ে দিল, দিয়ে তারপরে বলবে সঠিক ক্রমানুসারে সাজাও। বাট বোঝো ঠেলা, ওরকম গ্রন্থ দিয়েও কিন্তু সঠিক ক্রমানুসারে সাজাতে হতে পারে। অর্থাৎ ফার্স্ট তোমাকে চুজ করতে হবে যে অমুক গ্রন্থটা আসলে কোন দার্শনিক লিখেছেন, সেটা তুমি লিখে নিলে যে হ্যাঁ এইটা অমুক দার্শনিক লিখেছেন। তারপরে তুমি তখন মাথায় ঢুকবে আচ্ছা এই দার্শনিক কি আগে ছিল নাকি এই দার্শনিক পরে ছিল। এই রকম কিন্তু একটা কিন্তু ভাবের প্রশ্ন কিন্তু থাকলেও থাকতে পারে। তাহলে পরীক্ষার প্রশ্ন কিন্তু এই রকমও হতে পারে। আর পরীক্ষার প্রশ্ন আর একটা যেটা হতেই পারে সেটা হচ্ছে ডান দিক বাম দিক এইভাবে মেলাতে হয়। ছোটবেলায় বহুবার করেছো তোমরা, আমি বুঝিয়েছি কিছুদিন আগে অবধি। কারণ ডান দিক বাম দিক দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে মনে হয়। অ্যাসাসন রিজন যদিও থাকবে না মনে হয়, কারণ ওগুলো নেট ওরিয়েন্টেড, বোধহয় থাকবে না। আর যদি দেয় তাহলে ব্যাস হয়ে গেল, গল্প ফুরিয়ে যাবে। তো আমি আশা করছি যে অতটাও হার্ড হবে না পরীক্ষার প্রশ্ন। আচ্ছা দেখো, ধারণা ছাড়া প্রত্যক্ষ অন্ধ এবং প্রত্যক্ষ ছাড়া ধারণা শূন্য, নিম্নলিখিত কোন দার্শনিক এইরূপ উক্তি করেছেন? সেটা হচ্ছে কান্ট। দেখো একটা বিষয় কি বলতো, তোমরা যারা ইয়োর ফিলোসফিতে পড়ছো বা পড়াশোনা বোঝার চেষ্টা করছো, তোমাদের কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ এই ধরনের বা এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আর একটুখানি যদি বুঝে নাও না, আর লাভের গুড়টা কিন্তু ওই পিঁপড়ে খেয়ে যাবে না, তুমিই খাবে। দেখো কোন উপনিষদে ঈশ্বরকে তজ্জলন বলা হয়েছে? কোন উপনিষদে ঈশ্বরকে তজ্জলন বলা হয়েছে? ছান্দোগ্য উপনিষদে। যদিও এই ওরিয়েন্টেড প্রশ্ন কি তোমাদের আগে করিয়েছে তো, এই বেদ ওরিয়েন্টেড বেদ উপনিষদ, না মনে হয় বেদ ওরিয়েন্টেড উপনিষদ মনে হয় করায়নি। বেদ বেদ উপনিষদ মনে হচ্ছে আমি এরকম প্রশ্নের মধ্যেই এনে এনে তোমাদের বুঝিয়েছি বোধ হয়। শ্রীভাষ্য, এটা কোন সম্প্রদায়ের প্রামাণ্য গ্রন্থ বলতো? সেটা হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদী রামানুজ, তিনিই কিন্তু শ্রীভাষ্য লিখেছেন। ঠিক আছে। দেখো আমি তো এমন একজন ব্যক্তি যে কিনা বিনা পারিশ্রমিকই খেটে যাই এবং করেও দিয়েছি অনেক ক্ষেত্রে। দোষারোপ খেয়েছি, অনেকই বাজে কথা, দু চারটে কথা বাজে কথা বলেও আছে। ইদানিং তোমাদের ফ্রিতে যেটা পড়া বোঝাচ্ছি সেটা তো মূলত পেইডে হয়, তো সেটা ফ্রিতে বোঝাচ্ছি। সুতরাং এক্ষেত্রেও বেশ কিছুজন গালমন্দ করেছে, ঠিক আছে, দু চারটে বাজে কথা বলেছে, কমেন্ট বক্সেও অনেকে বাজে কথা বলেছে। সেক্ষেত্রে মাঝে মধ্যে খারাপ লাগেও, কিন্তু কি বলি আর কি। যাই হোক, তোমরা তোমরা কিন্তু অবশ্যই যারা এখনো অবধি এত অবধি মানে দেখছো অথচ সে সাবস্ক্রাইবই করোনি, তো এইরকম যদি খুব সৎ ব্যক্তি হও, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমি যে বললাম বিনা পারিশ্রমিকের খাটছি তোমাদের জন্য, তো একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার কিন্তু প্রাপ্য। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, বন্ধু বা ছোট ছোট যে সকল তোমাদের ভাই বোন আছে তাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তো দেখো যোগ দর্শনে কুম্ভক, কুম্ভক কার প্রকারভেদ? তোমরা জানো প্রাণায়ামটা থ্রি টাইপস অফ প্রাণায়াম কি কি? পূরক, রেচক, কুম্ভক। ঠিক এইরকমই কিন্তু ও বাকি যে টাইপগুলো রয়েছে, এই টাইপগুলো কিন্তু তোমরা কিন্তু একবার জেনে নিও। ঠিক আছে। যম বলতে কি বোঝাচ্ছে, যমের ভাগ কি কি, নিয়মের শৌচ সন্তস্তব যেগুলো রয়েছে এগুলো এগুলো কি কি জিনিস, কাকে বলে শৌচ বলতেই বা কাকে বলে, এই জিনিসগুলো ভালো করে বা ঈশ্বর প্রণিধান, এই ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ঈশ্বর প্রণিধান বলতে কি বোঝায় বা কোনটা ঈশ্বর প্রণিধান নয়, এই জাতীয় কিন্তু তোমরা প্রশ্ন পরীক্ষার সময় পেলেও পেতে পারো। সাংখ্যমতে শুদ্ধ চৈতন্য, সাংখ্যমতে শুদ্ধ চৈতন্য কি? দেখো সাংখ্যমতে শুদ্ধ চৈতন্য হচ্ছে কিন্তু পুরুষ। হুম, সাংখ্যমতে শুদ্ধ চৈতন্য কিন্তু পুরুষ।
পরের প্রশ্ন দেখো, কোন দর্শন সম্প্রদায় উপমানকে অনুমানের অন্তর্ভুক্ত করেছেন? একদম বৈশেষিক। এনারা কিন্তু মানে আলাদাভাবে উপমানকে স্বীকার করছেন না, উপমানকে একদম মানে ওই অনুমানের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে। পরের প্রশ্ন, ট্রাস্টিশিপ। ট্রাস্টিশিপের প্রবর্তক কে তোমরা জানো? ট্রাস্টিশিপের প্রবর্তক হচ্ছেন গান্ধীজি। আসলে আমাদের কাছে যতটুকু সম্পত্তি আছে বা যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয় যতটা আছে ততটা আমার কাছে রাখি, আর যতটা মানে দরকার নেই তা কিন্তু আমি ভবিষ্যতে অন্য কাউকে বিলিয়ে দিতে পারি। তাহলে এই যে যেটা বিলিয়ে দিতে পারি, অর্থাৎ আমি আমি মানে আমি বা তুমি, আমরা আসলে ঈশ্বরের জমিতে এসে বসবাস করছি, এবং যেটা আছে সেটা কিন্তু ঈশ্বরেরই প্রদত্ত জিনিস, আমরা ভোগ করছি। যতটুকু লাগছে ততটুকু নিলাম, আর বাকিটুকু যদি অন্য কোনো আর্ত মানুষ থাকে তাহলে তাদেরকে ফেরত দিয়ে দিলাম, তাদেরকে দিয়ে দিলাম। এইটা হচ্ছে ট্রাস্টিশিপ। ট্রাস্টিশিপ মানে হচ্ছে নিজের জমিটা নিজের বলে মনে না করে অন্য, মানে আমি এমনটা মনে করব যে হচ্ছে এই জমিটা অন্য কারোর, সে হয়তো আমাকে আহ, তার রক্ষণাবেক্ষণ করার জন্য দিয়েছে। অনেকটা ওই ভাগ চাষির মতো। মানে সে হয়তো চাষবাস করছে, খাচ্ছে পড়ছে, কিন্তু আসল মালিক কিন্তু অন্য কেউ। তো এইরকম চিন্তা ভাবনা কিন্তু ট্রাস্টিশিপের চিন্তা ভাবনা। পরের প্রশ্ন দেখো, জৈন মত, জৈন মতে কোনটা সত্য? দেখো জৈন মতে এই উপরিউক্ত সবগুলো সত্য। তোমরা জানো যে জৈন দার্শনিক হচ্ছেন রিলেটিভ দার্শনিক, রিলেটিভিস্ট। তারা দার্শনিক, তো এরা আপেক্ষিকভাবে একটি বস্তু সৎ, আপেক্ষিকভাবে একটি বস্তু অসৎ, আপেক্ষিকভাবে একটি বস্তু বর্ণনাযোগ্য, এরকম কথাই কিন্তু আমরা পাই জৈন সাধবাদে। সর্বশাস্ত্রের প্রদীপ বা সর্বশাস্ত্র প্রদীপম, এরকম কথা কিন্তু আমরা ন্যায় দর্শনে পাই। আকাশে চাঁদ নেই, ঠিক আছে, হতেই পারে আকাশে চাঁদ নেই, তো এরকম ক্ষেত্র কিন্তু অনুপলব্ধি, অর্থাৎ তুমি উপলব্ধি করতে পারছো না, দেখতে পাচ্ছ না, এই আকাশেটা চাঁদ নেই, এটা হলো অনুপলব্ধি। শেষর সাংখ্য কোন দর্শনকে বলা হয়? যোগ দর্শনের, কারণ তোমরা জানো যে 25টা প্লাস একটা স্বীকার করছে, তো সেই সবার শেষে একটা এক্সট্রা স্বীকার করছে বলে তাই সবার শেষে, তাই শেষর সাংখ্য তাদের নাম হয়েছে। সর্বম ক্ষণিকম নিত্যম, এটা কোন হেত্যাভাস হয়েছে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে হচ্ছে হেত্যাভাসের ক্ষেত্রে, হেত্যাভাসের ভিডিও যারা এখনো দেখোনি, বড় ভুল করে ফেলেছো। তো এই যে সর্বম, ঠিক আছে, মানে আগে আগে সর্বম, অল, ঠিক আছে, সব, এইরকম কথা যখনই থাকবে সেটা একদম ডিরেক্ট চোখ বন্ধ করে অনুপসংহারী বসাবে। কারেক্ট হবেই হবে, 100-তে 200% কারেক্ট হবে। অন লিবার্টি এই গ্রন্থটা কার লেখা? এই গ্রন্থটা কিন্তু জন স্টুয়ার্ট মিলের লেখা। ওকে। পরের প্রশ্ন দেখো, সীসাধৈষা বিরহ বিশিষ্ট সিদ্ধির অভাবকে কি বলা হয়? পক্ষতা বলা হয়। তারপরের প্রশ্নটা দেখো, ওয়েবার ফেকনারের সূত্র আসলে দেহ মনের সূত্র কিন্তু, হ্যাঁ। এর পরেরটা দেখো, হিউমের অনুষঙ্গের নিয়মগুলো কি? সাদৃশ্য, নৈকট্য, কার্যকরণ নিয়ম, এই তিনটেই, ঠিক আছে। তাহলে উত্তর এখানে কি দাঁড়াচ্ছে না, উপরিক্ত সবগুলো। তোমাদেরকে আমি হিউম ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজের অজ্ঞাতে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেসব আচার আচরণ বিধিকে অনুসরণ করে তাকে কি বলা হয়? তাকে লোকাচার বলা হয়। ঠিক আছে, তাহলে এইরকম বিষয়গুলো কি? এরকম বিষয় হচ্ছে লোকাচার। মানে মানে নিজের অজ্ঞাতেই আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, হেডোনিস্টিক ক্যালকুলাস এর প্রবর্তক কে? বেন্থাম। 60টা প্রশ্ন আমার কমপ্লিট হয়ে গেল। আশা রাখি যে তোমাদের সাথে এই কাটানোর সময় আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তোমাদেরও হয়তো ভালো লেগেছে। পজিটিভ ফিডব্যাক তো কামনা করি। যদি ইচ্ছে হয় তাহলে পজিটিভ ফিডব্যাক দিও, যদিও কেউ কেউ নেগেটিভ ফিডব্যাক দেয়, কারণ তারা সেই সব মানে নেগেটিভিটির মধ্যে দিয়ে যায়, তারা তাদের দিনকাল, এরকমটা আমার মনে হয় আর কি। তো আমি তাদেরকে একটু একটু বাদ রাখছি আর কি। আর তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, জানো তো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, আমি এটাই কামনা করি। যারা এই এই সিরিজ বা এই সেশন অবধি যারা একদম শেষ অবধি থাকলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে এই ভিডিওটি দেখবার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা করে নিও, কারণ হচ্ছে হয়তো ভবিষ্যতে কিছু নতুন বিষয় তোমরা পেতে থাকবে। আর ইওর ফিলোসফিকে ফলো করলে কখনো লোকসান হবে না, লাভের লাভই সবসময় হয়, যারা আহ, ছাত্রাবস্থায় রয়েছে তাদের জন্য। আচ্ছা, শেয়ার করে দিও এই ভিডিওটি। কি জন্য শেয়ার করবে না, আপকামিং এক্সাইটিং ভিডিওস কিন্তু